হ্যালো স্টুডেন্টস, ইউনিক বিপি সায়েন্স একাডেমি সকলকে তোমাদের স্বাগত। তো আমি গোলকের পার্ট 1 করিয়েছিলাম, তোমরা অনেকে রেসপন্স করেছো, অনেক কমেন্ট করেছো এবং তোমরা অনেক সেকেন্ড পার্টটি চাওয়ার জন্য অনেকে বলেছো। তার জন্য আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। প্রথম পার্টে তোমাদের পড়িয়েছিলাম, জাস্ট কনসেপ্ট দিয়েছিলাম এবং সূত্রগুলো লিখেছিলাম। তো আজকের সেকেন্ড পার্টে পড়াবো তোমাদের ম্যাথের বই থেকে সলভগুলো করাবো, কোষে দেখি 12 থেকে সলভগুলো করাবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পারলে বন্ধুদের শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে পরবর্তী পার্ট নিয়ে আসবো কিনা। যদি তোমাদের ইচ্ছা না থাকে, তোমাদের কমেন্ট না পাই, তাহলে আমি এনার্জি পাই না। তাই প্রথম বলে রাখলাম যে অফলাইনে যখন ক্লাস করাই আমি, আমার একাডেমি রয়েছে, তোমরা জানো, অনেকে জানো অনেকে জানো না, যাই হোক, যখন ক্লাস করে তখন রেসপন্স পাই যে কে বুঝতে পারছে কি পারছে না কি করছে, কিন্তু এখন পাচ্ছি না। তাই তোমাদের রেসপন্সটা আমি কিভাবে পাবো? এই কমেন্টের মাধ্যমে পাবে। আর বেশি কথা নয়, আজকের শুরু করা যাক সেকেন্ড পার্ট। তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে তোমাদের পরবর্তী পার্টগুলো আসবে। এবং তার সঙ্গে বলে রাখি, শুধু এই গোলক নয়, এর পরে মাধ্যমিক তোমাদের জন্য, কেবলমাত্র তোমাদের জন্যই এমন কিছু নিয়ে আসতে চলেছি যারা ভালো নাম্বার পাস স্টুডেন্ট তাদেরও কাজে লাগবে, যারা একদম জিরো থেকে স্টুডেন্ট তারা কনফার্ম পাস করবে এবং পাস করাটা কনফার্ম করবে, তার থেকে বেশিও পেতে পারো। এমন কিছু ক্লাস নিয়ে আসবো, ইম্পর্টেন্ট সাজেশন থেকে শুরু করে সব কিছু নিয়ে আসবো। এরপর থেকে তোমাদের ওই ত্রিকোণমিতির পার্ট 1 পার্ট 2 করে নিয়ে আসবো। তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্সে যে ম্যাথামেটিক্সগুলো সমস্যা হয় তোমাদের, প্রত্যেক চ্যাপ্টারের কনসেপ্ট এবং তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথামেটিক্স যেখান থেকে 12 থেকে 13 নাম্বার কনফার্ম আছে তোমরা পেয়ে যাবে, নিয়ে আসবো। এই সব কিছু যে বললাম তোমাদের জন্য, আমি ভাববো যদি তোমরা সাপোর্ট করো, পাশে থাকো, তোমরা উইলিং থাকো, তোমরা বলো যে পরবর্তী পার্ট নিয়ে আসতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতজন দেখছো, কতজন উপকৃত হচ্ছ, এবং তারপরেই কিন্তু পার্টগুলো নিয়ে আসবো। তাই তোমাদের ইচ্ছার উপর, তোমাদের রেসপন্সের উপর নির্ভর করছে এই জিনিসগুলো করব, কতটা পরিমাণে করবো, কতটা পরিমাণে এনার্জি পাবো আমি। যাই হোক, এখন বেশি কথা নয়, অনেক কিছু বললাম তোমাদের জানানোর জন্য। এখন পার্ট 2 প্রথম অঙ্কটা কি আছে দেখা যাক। প্রথম অঙ্কটা কি আছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? আশা করি তোমরা এটা জানো, আমি সূত্রগুলো দিয়ে দিয়েছিলাম। যে একটা গোলকের সমগ্র তল, এটা গোলকই বলা আছে, গোলকের সমগ্র তল যেটাই হয় ওটাই কি হয়? ওটাই হয় বক্রতল। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? তোমরা প্রথম কি দিয়েছে, সবসময় জন্য যে কোনো অঙ্কতে কি দিয়েছে এটা লিখে ফেলবে। এটা তো লিখতে পারবে সবাই, অঙ্ক পারো না পারো, কি দিয়েছে? দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে লিখে ফেলো ব্যাসার্ধের দৈর্ঘ্য। ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত হবে? নিশ্চয়ই অবশ্যই গোলকের, লিখতে পারো এখানে গোলকের কথাটা। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে? ব্যাসার্ধটা কি ধরেছিলাম আমরা? আর। তাহলে এই আর এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 10.5 সেমি। ঠিক আছে, এটা দিয়ে দেওয়া আছে। চেয়েছি কি? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি গোলকের? গোলকের সমগ্র তল যেটাই, ওটাই বক্রতল, ওটাই পার্শ্বতল বলে দিয়েছিলাম আমি। এটা কি হয়? 4 পাই আর স্কোয়ার। তাহলে কি হবে? 4 পাই মানে 22/7, আর স্কোয়ার মানে এই 10.5 এর স্কোয়ার, 10.5 এর স্কোয়ার বর্গ একক লিখেছিলাম, কিন্তু এখানে একক কি আছে? সেমি আছে, তাহলে বর্গ সেমি। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এরপরে দেখো, এটা ক্যালকুলেশন করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে, শুধু ক্যালকুলেশনটা পড়ে আছে। এই ক্যালকুলেশনটা তোমরা করো। 22/7 ইন্টু 10.5 স্কোয়ার মানে 10.5 কবার লিখবো? দুবার লিখবো, 10.5।
দেখো শুধু অঙ্ক করলে হবে না, অঙ্ক শুধু করলে হবে না, অঙ্কের স্টেপগুলো, ক্যালকুলেশনের স্টেপগুলো খুব সহজভাবে করতে হবে। আমরা অনেক সময় ক্যালকুলেশনটা এমন ভাবে করে ফেলি যে কি হয়, অঙ্কগুলো অনেক জটিল হয়ে যায়, অনেক বড় বড় গুণ করতে হয়, বড় বড় ভাগ করতে হয়, আর সেখানে গিয়ে আমরা ভুল করে দিই বা অনেকটা সময় চলে যায়। আর টাইমের ব্যাপার তো রয়েইছে পরীক্ষা হলে। তো তার জন্য ক্যালকুলেশনটা সিম্পল ভাবে করতে হবে। কেমন? দেখো, এই দশমিক তুলে দিয়ে একটা শূন্য নিয়ে এলাম, মানে 10 নিয়ে এলাম, 10 নিয়ে এলাম। এরপরে যেটা বলবো যে এই শূন্য এই শূন্য আমরা কাটাকুটি করার চেষ্টা করব না। প্রথমে 10 বা 100 বা 1000 এরকম থাকলে কাটাকুটি করার চেষ্টা করবো না, আগে অন্য সংখ্যাগুলোকে কাটাকুটি করার চেষ্টা করব। দেখো 7, 7 একে 7, 10 কে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, হাতে 3 থাকে, 3 আর 5 কত? 35। আর 35 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 5 35, মানে কত হলো? 15। এবারে দেখো 5 দিয়ে যদি আমি কাটি এটাকে, 5 3 15, 3 হবে, আর এখানে 5 2 10। ওকে, এই 2 কাটলে 4 2 হয়ে গেল। এবারে দেখো 5 দিয়ে কাটলে 5 2 10, 5 একে 5 21 হলো, আবার 5 দিয়ে নিচে কাটলে 5 2 10। এই 2 কেটে এই 2 চলে গেল। তাহলে উপরে কি কি থাকলো? 2 তো থাকলো না, 22 থাকলো, ইন্টু 3 থাকলো, ইন্টু 21 থাকলো। বোঝা গেছে? আর নিচে কিছু আছে? নিচে কিছুই নেই। এইটা করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো 22 কে রেখে দেবে, 22 হোক, 88 হোক, 33 হোক, যে সংখ্যাগুলো একই সংখ্যা, মানে এককের ঘরের অঙ্ক যা, দশকের ঘরের অঙ্ক তাই, সেগুলো লাস্টে গুণ করবে। দেখো 3 একে 3, 3 দিয়ে 6, 63, এটাকে গুণ করবে। গুণ করার সময় কি করবে আমি এখানে দেখাচ্ছি কি করবে। 63টাকে উপরে রাখবে, 22টাকে নিচে রাখবে। কেন? 22টাকে কি উপরে রাখলে হয় না? অবশ্যই হবে, কিন্তু একটু সহজ হবে। কি সহজ হবে? আমি 2টাকে একবার গুণ করলাম, 2 3 6, 2 6 12, তাহলে আবার 2 আছে, মানে এটা আবার আসবে, আর করতে হবে না। 6 2 1, এই 6টা এখানে এলাম, এই 2টা এখানে এলাম, এই একটা এখানে এলাম, তাহলে একটা গুণ করলে একটা করতে হলো না। 6 8 3 1, তাহলে উত্তর কত হলো? 1386 কি বর্গ সেমি। ওকে, তাহলে কি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো কিন্তু এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আমরা আবার উত্তরটা লিখতে পারি, অতএব গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল এত, কিন্তু আমার মনে হয় উত্তর লেখা আবার দরকার আছে, না লিখলেও চলে, কারণ এখানে লিখে দিয়েছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান বলে লিখে নিয়ে এসেছো। তো প্রথম অঙ্কটা কিন্তু হয়ে গেল, প্রথম অঙ্কটা হয়ে গেল। দেখো দুইয়েরটা কি বলেছে, দুইয়েরটা বলেছে যে তোমাদের একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে আগে বলটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বের করার জন্য বলটির ব্যাসের দৈর্ঘ্য সরাসরি বেরোবে না, প্রথম বেরোবে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য, তার সঙ্গে 2 গুণ করলে কিন্তু ব্যাসের দৈর্ঘ্য বেরোবে। তাহলে প্রথম আমাদের বের করতে হবে কি বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তার আগে লিখে ফেলো যে চামড়ার বলটি প্রতি বর্গ সেমি 17.50 টাকা খরচ হয়েছে। তার মানে আমি কি লিখতে পারি যে প্রথম লিখে ফেলো যে ব্যাসার্ধ কত হবে সেটা কিন্তু একটা ধরে নাও, আর ধরে নাও। মনে করি চামড়ার বলটির ব্যাসার্ধ সমান আর, এবারে সেমি লিখবে না মিটার লিখবে? দেখো কি আছে এখানে কোশ্চেনে, প্রতি বর্গ সেমি, তার মানে এখানে এর মধ্যে সেমি রয়েছে, তার মানে এখানে কি লিখবে সেমি, আর সেমি লিখবে। মিটার থাকলে কি লিখতে মিটার লিখতে। ওকে, এরপরে কি লিখেছে প্রতি বর্গ সেমি 17.50 টাকা খরচ হয়। এটাকে আমরা ঘুরিয়ে ভালো করে লিখতে পারি না সাজিয়ে, যে 17.50 টাকায় টাকায় এক বর্গ সেমি চামড়ার বল, চামড়ার বল
তৈরি হয়। তার মানে কত, 1 টাকায় কত তৈরি হয়, 1/17.50 বর্গ সেমি, তাই তো। আর কত মোট টাকা লেগেছে বলেছে, বলেছে 431.20 টাকায় লেগেছে। তাহলে 431.20 টাকা কত তৈরি হবে, এটা যা ছিল তাই লিখলাম, তার সাথে এটা গুণ কত, 431.20, 100 করলাম, দশমিক তুলে দিয়ে নিচে 100 করলাম, এর দশমিক তুলে উপরে 100, 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল। এরপরে আর কাটাকুটি করবো না, জাস্ট লিখে দেবো এটা কি 4312/175। কেন রেখে দিলাম স্যার, না স্যার এই কারণে রেখে দিল, এটা এরকম ভাবে তোমারও রাখবে যে অঙ্ক যখন করতে যাবে তোমরা টাইম ফ্যাক্ট করবে, যত সম্ভব দেখবে অঙ্ক শুধু করলে হবে না, সহজ ক্যালকুলেশন। তাই ক্যালকুলেশনটা এখানে কঠিন করে করবো না, এরপরে একদম শেষে কাটাকুটি করব, তখন ক্যালকুলেশনটা করব। এর উত্তর তোমার চাইনি, জাস্ট এটাকে আমি কাজে লাগানোর জন্য বের করছি, তাই এখানে কাটাকুটি করব না, একদম শেষে গিয়ে দরকার হলে কাটাকুটি করব, দরকার হলে ভাগ করব, নাহলে করব না, একদম শেষে 2-1টা ভাগ করব, যতটা সম্ভব জটিল ক্যালকুলেশন আমরা এড়িয়ে যাব। তাহলে এত বর্গ সেমি, একটু ভালো করে বলো তো, এইটাই বোঝার আছে। ওখানে বলেছিল কি যে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে মোট খরচ পড়েছে কত, 431.20 টাকা। তার মানে 431.20 টাকায় যতটাই চামড়ার বল তৈরি হয়েছে, মানে এটা ওটাই ওই বলের সমগ্র তলের ক্ষেত্রফল। আবার বলছি যে 431.20 টাকায় যতটা তৈরি হয়েছে ওটাই নিশ্চয়ই ওই চামড়ার বলের ক্ষেত্রফল, কারণ ওই চামড়ার বলে তো পুরো তৈরি হয়ে গেছে, এই টাকাটা দিয়ে, এই টাকা দিয়ে চামড়ার বলটা পুরো তৈরি করে ফেলেছে। তার মানে এই টাকায় যতটা তৈরি হয়েছে ওটাই চামড়ার বলের ক্ষেত্রফল। তাহলে এটাই কিন্তু চামড়া বলে ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখবো, প্রশ্নানুসারে কি লিখবো, যে চামড়া বলের বক্ষতলের ক্ষেত্রফল কি হয়, 4 পাই আর ধরেছিলাম হ্যাঁ তো আর স্কয়ার হয়, আচ্ছা 4 পাই আর স্কয়ার সমান কত আছে, 4312/175 আছে, বা আর স্কয়ার সমান কি হবে 4312/175, আর এই 4 পাইটা ভাগ হবে নিচে, 4 পাই মানে কত 22/7 মানে নিচে, নিচে মানে হরে 22 আছে, তার হরে আবার 7 মানে নিচের নিচে, মানে হরের হরে মানে উপরে, 7টা উপরে গুণ করলাম। এবারে কাটাকুটি করব, দেখো 7 দিয়ে কাটলে 7 দিয়ে 14, 17কে 14 করলে হাতে 3 থাকে, 3 আর 5 35, 7 5 35, 11 দিয়ে 22, 11 3 33, হাতে 9, 91, 11 আসতে কত 88, হাতে কত 11 দিয়ে 33, 9, 11 আসতে 88, হাতে 3 যাচ্ছে কি, যাচ্ছে কি 1312। আচ্ছা এটা 11 দিয়ে কাটার দরকার নেই, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 11 হচ্ছে, 2 দিয়ে কাটলে 2 দিয়ে 4, 2 একে 2, 2 5 10, 2 6 12। তো 11 দিয়ে কাটলে কত হবে, 11কে 11, হাতে কত থাকলো 10, 105 থাকলো, 11 9 99, আর 11 6 66। ভালো করে দেখো এটা কত হলো 196 হলো, 11 9 99, 11 6 66 মানে 196 হলো। আর এখানে কত আসবে তাহলে 196, উপরে নিচে কত 25 × 4, ঠিক আছে। উপরে একটা লাইন মুছে দিচ্ছি, তোমাদের নিচে হলে দেখতে পাবে না হয়তো। তাহলে আর স্কয়ার কত এলো, আর স্কয়ার এলো 196/25 × 4, তাহলে আর সমান কত হবে 196/25 × 4 বর্গমূল, 196 হচ্ছে 14 হবে, আর 25 বর্গমূল কত হয় 5, 4 বর্গমূল কত হয় 2,
ঠিক আছে, তার মানে কত হলো 7/2 কাটলে 7/5। কিন্তু আমার চেয়েছিল কি ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস সমান কত হবে, ব্যাস সমান 2r, কত হবে 2r, 2r মানে কত 7/5 ইন্টু 2, তার মানে কত 7 দিয়ে 14, 14/5 মানে কত 5 দিয়ে 10, দশমিক দিলাম, 4-এর মাথায় শূন্য পড়লো, 4-এর পিছনে 40 হলো, 5 আসতে 40 সেমি। তাহলে কি হবে লাস্টে উত্তরটা কি লিখে দেবে, যে অতএব চামড়ার বলটির ক্ষেত্রফল, অতএব চামড়ার বলটির ক্ষেত্রফল নয় ব্যাস সমান তো সেমি। বোঝা গেছে? এরপরে দেখো 3-এরটা, আশা করি কনসেপ্ট গুলো বুঝতে পেরেছো। তো যদি কনসেপ্ট বুঝতে পারো, আমি অনেকগুলো অঙ্ক করিয়ে দেবো, সবগুলো ধরে ধরে করিয়ে দেবো। তবে যেগুলো মনে হবে তোমরা বুঝতে পেরে যাচ্ছ, করতে পারবে, সেগুলো স্কিপ করে চলে যাব আমি। তারপরে তোমার যদি মনে হয় যেগুলো সবগুলো করাতে হবে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে ধরে ধরে করিয়ে দেবো। এখন আমি যেগুলো মনে হবে স্কিপ করে চলে গেলে তোমরা পারবে, সেগুলো কিন্তু স্কিপ করে চলে যাবে, কারণ পরীক্ষায় তোমাদেরই করতে হবে, আমি করে আসবো না। আর তাছাড়া অঙ্ক করে নিজে অঙ্ক করে উত্তর মিললে কিন্তু অনেক ইন্টারেস্ট জন্মায় সাবজেক্টের প্রতি তোমাদের, তাই নিজে অঙ্কগুলো করবে। যেগুলো আমি স্কিপ করে যাব সেগুলো তোমরা পারবে বলেই স্কিপ করে যাব, ঠিক আছে? তারপরে যদি মনে হয় সবগুলো ধরে ধরে করাতে, আমি করিয়ে দেব। আর যেগুলো ইম্পর্টেন্ট খুব, যেগুলো একটু অন্য ধরনের অঙ্ক পারবে না একদম, সেগুলো সবগুলো ধরে ধরে আমি করিয়ে দেবো। আর তোমাদের মধ্যে অনেকে হয়তো পেরে যাবে, যারা পারবে না তারা বলবে, নিজের কথাটা নিজেরাই বলবে, ঠিক আছে? তো দেখা যাক 3-এরটা তোমরা পারো কিনা আমি দেখি পড়ে, যদি মনে হয় তোমরা পারবে তাহলে আমি ছেড়ে চলে যাব, তোমরা কিন্তু করে নেবে। 3-এটা কি বলেছে, শর্টপাট। শর্টপাট তোমরা দেখেছো কোনোদিন? শর্টপাট কিন্তু গোলকের মতন হয়, গোলক আকৃতি হয়। আমরা অনেক সময় দেখেছি, আমাদের ছোটবেলায় শর্টপাট ছুঁড়েছি, খেলেছি। কিন্তু তোমরা যদি না দেখে থাকো, তবুও মনে রাখো যে যেহেতু গোলকের চ্যাপ্টারে অঙ্ক হচ্ছে, তাহলে এটা কি হবে, গোলকের মতনই হবে। শর্টপাট একটা গোলক, মনে করে গোলক, যার কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাস দেওয়া আছে 3-এর দাগেরটা, তো ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে গেলে কি করতে হয়, ব্যাস সমান 7 সেমি দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আর সমান কত হবে 7/2 হবে। ওকে, এত সেমি হবে। জাস্ট আমি একটুখানি ধরিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে লিখে করবে যে শর্টপাটটির গোলকাকৃতি শর্টপাটটির ব্যাস সমান এইটা, গোলকাকৃতি শর্টপাটটির ব্যাসার্ধ সমান এটা। অতএব গোলকাকৃতি শর্টপাটটির কি চেয়েছে, এরা কি চেয়েছে, চেয়েছে কত ঘন সেমি লোহা লাগবে। তাহলে ঘন সেমি মানে 3 নম্বর দাগের এটা, ঘন সেমি লোহা লাগবে। দেখবে তোমরা বুঝতে পারবে অঙ্কটা, ঘন সেমি বলেছে, ঘন মানে কি আয়তন, তাহলে আয়তন বের করতে হবে। তোমরা কিছু না বুঝতে পারলে ঘন ভাবলে, ঘন সেমি চাইলে বা ঘন মিটার চাইলে, ঘন কথাটা থাকা মানে কি আয়তন বের করতে হবে, আর বর্গ কথা থাকা মানে কি বের করতে হবে, ক্ষেত্র বের করতে হবে। যেহেতু ঘন বলেছে তাহলে আয়তন বের করতে হবে। আয়তনের সূত্র কি, গোলকের 4/3 পাই আর কিউব, এটা আয়তন। জাস্ট আমি করে দিচ্ছি যেটুকু, তোমরা ক্যালকুলেশনটা করবে। 4/3 বসাবে, পাই মানে 22/7 বসাবে, ইন্টু আর কিউব মানে আর এর জায়গায় 3 বার 7/2, 7/2 3 বার লিখবে, স্কোয়ার থাকলে 2 বার, কিউব থাকলে 3 বার, তাহলে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। ঠিক আছে, এই 7 কেটে যাবে। তো বাকি সব তো আমি বলে দেবো না, জাস্ট ক্যালকুলেশনটা বাকি এখানে আছে, এটা করে ফেলবে। এত ঘন সেমি লোহা লাগবে। লোহা বলেছে তো না কি বলেছে, হ্যাঁ লোহা লাগবে। ঠিক আছে, আশা করি করবে। যদি না করতে পারো বলো, তাহলে আমি ধরে ধরে করে দেবো। এগুলো একই রকম করতে পারবে বলে মনে হচ্ছে, তাই আমি কিন্তু এরকম করে করে দিচ্ছি। দেখো 4-এটা দেখো তোমরা পারো কিনা, যদি মনে হয় তোমরা পারো তাহলে আমি ছেড়ে যাবো, নাহলে কিন্তু আমি করিয়ে দেবো। ঠিক আছে, দেখো 4-টা কি বলেছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নীলের গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে। এটা ভালো করে দেখো, একটা এরকম জল রয়েছে, জল তো একা থাকে না, পাত্রে থাকে। তাহলে আমি সেই জলের পাত্রে যদি আমি একটা গোলক নিমজ্জিত করি, নিমজ্জিত করা বাংলা অর্থ কি, ডুবিয়ে দেওয়া, আর জলে ফেলে দেওয়া।
ফেললে কি হচ্ছে, দেখা যাবে এখানে এসে এ জলের মধ্যে ডুবে গেছে এখানে এসে। তাহলে এর তো এই পর্যন্ত জল ছিল, জল কিছুটা অপসারিত হবে, মানে কিছুটা উপচে পড়বে, উপরের দিকে কিছুটা উঠে যাবে জলটা। এর আয়তন চেয়েছে। প্রকৃতপক্ষে এর আয়তন মানে কি, কতটা আয়তন জল অপসারিত করবে, যতটা পরিমাণে এই গোলকটি জলটা উপরের দিকে তুলে দিয়েছে, এই গোলক কতটা জল উপর দিকে তুলবে, যতটা পরিমাণ তার নিজের আয়তন। তার মানে প্রকৃতপক্ষে এই জলের আয়তন বের করা মানে কার আয়তন বের করা, এই গোলকের আয়তন বের করা। কনসেপ্টটা এখানে হয়ে গেল, ঠিক আছে। এবার এই গোলকের কি বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে। ব্যাস কত বলেছেন, 28। তাহলে ব্যাসার্ধ কত হবে, আর কত হবে 14। তাহলে আগের মতন 1/3 পাই আর কিউব, আর এর জায়গায় 14 বসিয়ে দেবে, দিয়ে আয়তন বের করে নেবে। তাহলে কেমন লিখবে, গোলকটির ব্যাস আগের মতন 28 সেমি, ব্যাসার্ধ গোলকটি লিখবে ভালো করে, ব্যাসার্ধ সমান কত 28/2 মানে কি 14 সেমি। অর্থাৎ গোলকটির আয়তন কত হবে, আয়তন কত হবে 4/3 পাই মানে 22/7 আর কিউব, আর মানে কত 14 কিউব, এত ঘন সেমি। 14 মানে কি, 14 কে 3 বার পরে ভেঙে ভেঙে লিখবে এরকম করে, 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14, 7 দিয়ে 14 এরকম করে কাটাকুটি করে উত্তর আসবে, সেটাই কিন্তু লিখে দেবে। ধরো একটা উত্তর এলো, সেই উত্তরটা কি করবে, সেমি জল উপচে আসবে, ঠিক আছে। আশা করি মানে উপচে না বলে এখানে অপসারিত হবে, এটাই কিন্তু লিখে দেবে। তাহলে কতটা হয়ে গেল, এটা কতটা, এটা 4-এরটা হয়ে গেল, ক্লিয়ার। 5-এরটা দেখো, 5-এরটা পারো কিনা। এগুলো যতগুলো দিচ্ছি তোমরা ভাবো না যে স্যার করে না চলে যাচ্ছে, তোমরা না পারলে আমি অবশ্যই করিয়ে দেবো, কমেন্ট করে জানাবে। তোমরা যদি আমার পাশে থাকো, আমি তোমাদের পাশে সর্বদা আছি। এবং এরপরে ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে, সাজেস্টিভ করে দেবো। এবং এই গোলক থেকে কমপক্ষে 4 থেকে 5 নাম্বার পাবে তোমরা, কারণ একটা লং কোশ্চেন আছে 4 নাম্বারের বা 3 নাম্বারের আসবে, আর শর্ট কোশ্চেন তো 1-2 দেবে। কতগুলো দেবে সব কোন সালে বলতে পারবো না, তবে 1-2 দেবে। এই গোলকটা এমন ভাবে করো 4 নাম্বারকে তোমরা কনফার্ম করো, 4-5 নাম্বার কনফার্ম করো, ঠিক আছে। সঙ্গে আমি আছি, আমি সব সাজেস্টিভ করে দেবো, ইম্পর্টেন্ট বলে দেবো, কিন্তু এখন নয়, একদম শেষের দিকে। এখন ক্লাস করো, ভালো রেজাল্ট করো। যারা লাস্টে দেখছি একদম হচ্ছে না, পারছো না, পাস করার জায়গায় আছো, তাদেরকে আমি বলে দেবো তারা পাস করে যাবে। একটা ভিডিও বলে দেবো পাস করুন, সমস্যা নেই। তোমরা এখন কিছু না ভেবে পড়ে যাও, অনেকে জানি দুর্বল থাকো, তাদের জন্য বললাম কথাগুলো, ঠিক আছে। এরপরে দেখো 5-এরটা কি বলেছে, বলেছে কোন গোলাকার গ্যাসের বেলুন ফোলাবার সময় ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে তার পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত। একটা বেলুন, এই বেলুন রয়েছে, এখান থেকে গ্যাস ভরা হচ্ছে, তাহলে এর প্রথম ব্যাসার্ধ কত 7 সেমি, প্রথম ব্যাসার্ধ কত ছিল 7 সেমি, পরে অনেক বড় হয়ে গেছে, ফোলাতে ফোলাতে অনেক বড় হয়ে গেছে, তার ব্যাসার্ধ কত হয়ে গেছে 21 সেমি হয়ে গেছে। কত হয়ে গেছে 21 সেমি। তাহলে এটা কি পূর্বের, আগে কনসেপ্ট দেন ক্যালকুলেশন খাতায় পূর্বে। স্যার এরকম পরীক্ষা আঁকবো না, আঁকার দরকার নেই, জাস্ট বুঝে নাও। আঁকলেও আঁকতে পারো তোমার যদি খাতা বেশি থাকে, সময় বেশি থাকে, জাস্ট বুঝে নাও ব্যাপারটা, পূর্বের ও পরের। তাহলে পূর্বের ব্যাসার্ধ কত ছিল 7 সেমি, তাহলে এর পূর্বের ক্ষেত্রফল কত হবে সমগ্রতলের 4πr², আর এর জায়গায় কত বসবে 7² এর কত হবে 4πr², এরও সূত্র একই, কিন্তু শুধু 7-এর জায়গায় কত হবে 21 হবে। তাহলে এর কত হবে সমগ্রতলের ক্ষেত্রফল 4π21²। তাহলে এদের অনুপাত কত হবে, পূর্বে এবং পরের সমগ্রতলের অনুপাতটা কত হবে, কত হবে 4π7² 4π21²। 4π কেটে যাবে, 7² মানে 7:7 অনুপাত 21:21, 21 ইন্টু 21, 7 21 কে কেটে কত করবে 3 করবে, এই 7 21 কে কত করবে 3 করবে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1:339, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল অঙ্কটা। কিন্তু তোমাকে লিখে লিখে করতে হবে ভালো করে, কেমন করে লিখে লিখে করবে, লিখবে গোলকাকৃতি গোলকাকৃতি বেলুনটির বেলুনটির কি পূর্বের ব্যাস বলা ছিল তো এটা,
হ্যাঁ, পূর্বের সেমি। অতএব গোলকাকৃতি বেলুনটির পূর্বের সমগ্র তলের অঙ্কটা এখান থেকে শুরু হয়েছে, অঙ্কটা এখান থেকে শুরু হয়েছে, এটা কনসেপ্ট দিয়েছি আমি। জায়গা নেই বলে এরকম করে লিখলাম, তোমরা এরকম লিখে চলে যাবে। ক্ষেত্রফল কত হবে? 4π7 স্কোয়ার। গোলকাকৃতির বেলুনটির ব্যাসার্ধ কত? 21 সেমি। ব্যাসের সময় কত হবে? 21। পরের সমগ্র তলের ক্ষেত্রফল 21 স্কোয়ার। এটা হবে তো? এরপরে কি করবে? পরের বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। অনুপাত কি? এইখান থেকে ঘুরিয়ে গিয়ে পুরো এই ক্যালকুলেশনটা টুকে এটা, কারণ এটা বের করে নিয়েছো, এটা বের করে নিয়েছো, কাটাকুটি করে 1:9। বোঝা গেল? এই ঘুরিয়ে গিয়ে এইখান থেকে করে এটা চলে আসে, মানে এরপরে এই স্টার এইখানে কি হবে? এইটা হবে পরপর পরপর সাজিয়ে লিখে দেবে। আশা করি আমি পরের ক্লাসে আবার করে দেবো। পরের ক্লাস আসবে কি আসবে না তোমাদের উপর ডিপেন্ড করছে। ছয়েরটা দেখো, ছয়েরটা কি বলেছে? ছয়েরটা কি বলেছে? তাদের কাছে বই আছে, তারা নিজেরা পড়াশোনা করো, মানে পড়ো, দেখো কি বলেছে। তারা বই ধরে করছো বসে বসে, আর যারা বই ধরে করছো না তারা কি করবে? তারা আমার জন্য অপেক্ষা করো, আমি পড়ে বলে দিচ্ছি। বলেছে অর্ধগোলকাকৃতি একটি বাটি। এটা বাটি দেখতে কেমন হয় বলো তো? এরকম হয় না? এরকম হয় না? অর্ধগোলকাকৃতি বাটির ঢাকনা থাকে, থাকে কি থাকে না, তার মানে এটা ফাঁপা। তার মানে এর ক্ষেত্রফল কত হয়? এটা ফাঁপা মানে এর ক্ষেত্রফলটা নেই, তার মানে শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে। অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? 2πr²। 2πr²। তোমরা সাধারণত ভেবে নেবে যে 3πr² হওয়া উচিত, 3πr² হওয়া উচিত, কিন্তু 3πr² হবে না। কেন না? এটা কিন্তু ফাঁপা, এটা কিন্তু খালি আছে, তাই তো? তার জন্য 2πr² হবে। আচ্ছা, এতক্ষণ পড়ানো হয়নি ভালো করে। অর্ধগোলকের একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাদ লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে মুখের ব্যাস মানে এইটা চেয়েছে, পুরোটা চেয়েছে, কিন্তু পুরোটা আমরা ধরবো না, আমরা ধরে নেবো ব্যাসার্ধটা ধরে নেবো। আর ব্যাসার্ধটা ধরে নিয়ে ব্যাসার্ধ বের করবো, ব্যাসার্ধ বেরিয়ে গেলে 2 গুণ করলে ব্যাস বেরিয়ে যাবে। তাহলে কি মনে করবো? অর্ধগোলকাকৃতি বাটিরটি কত হবে? হ্যাঁ, 6এরটা, সমস্যা নেই, 6এরটা। মনে করি অর্ধ গোলকাকৃতি বাটিটির ব্যাসার্ধ, না ব্যাসার্ধ সমান আর কি কি একক দেওয়া আছে? সেমি দ্বারা মিটিয়ে দেয়, সেমি আর সেমি। ঠিক আছে? অতএব 2πr²। কেন 2π? 3πr² হয়, কিন্তু বাটি যেহেতু বলছে বাটির মুখটা থাকে না, মানে উপরে মুখে কিছুই থাকে না, ফাঁপা থাকে, ফাঁকা থাকে। এটা πr² হয়, এটা সে যুক্ত করে 3πr² হয়, কিন্তু এটার সঙ্গে যুক্ত হবে না। এই কারণে যুক্ত হবে না, কারণ বাটির মুখের উপরটা ফাঁকা থাকে। 127.2/7। ঠিক আছে, এটাকে আগে ছাড়িয়ে নাও, ছাড়লে কত হবে? 7 × 49 আর 2 51, 1 হাতে 5, 7 দিয়ে 14, 14 5 19 9, আর 1 8/7, বা r² কত হবে? 891/7। 2π চলে আসবে, 2π মানে 22 7, নিচের নিচে মানে আবার উপরে 7, এই 7 এই 7 কেটে গেল, 11 দিয়ে 22,
11 আসতে 88, হাতে 1 থাকছে, এখানে 1, 11 একে 11, 81 হলো। তাহলে r সমান কত হলো? √81/2, আর 2 মানে 4। এর বর্গমূল করলে 81 এর বর্গমূল কত হয়? 9 হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু চেয়েছিল কি? মুখের ব্যাস। অতএব বাটিটির মুখের মুখের ব্যাস কত হবে? এর সঙ্গে 2 গুণ, ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করলে ব্যাস পাওয়া যায়। 2 2 কেটে গেল, মানে কত? 9। এরপরে অনেকগুলো অঙ্ক রয়েছে, মজার মজার অঙ্ক, যেগুলো আসবে। তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের শেয়ার করে দিও। যদি তোমরা কথা দিতে পারি, আমার চ্যানেলে ভিডিওগুলো যদি কেউ মাধ্যমিকের স্টুডেন্ট কন্টিনিউ দেখে সবগুলো ফলো করে, তাহলে সে যত নিম্নমানের স্টুডেন্ট হোক না কেন, সে পাস করবে। এবং যে ভালো স্টুডেন্টস, সে অবশ্যই আরো ভালো রেজাল্ট। তোমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টার আসবে, এবং ফিজিক্যাল সায়েন্সের ম্যাথামেটিক্স আসবে, এবং অনেক সিরিজ আসবে। যদি তোমরা পাশে থেকো, যদি ভালো লাগে থাকে, তাহলে অঙ্কগুলো করার পর কমেন্ট করবে। এর পরবর্তী পার্ট কিন্তু তোমাদের জন্য আসছে। যে অঙ্কগুলো আমি স্কিপ করে চলে গেলাম, সেই অঙ্কগুলো আমি সেগুলো করিয়ে দেবো, এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে 6 দাগের পর থেকে, সবগুলো কিন্তু আমি ধরে ধরে করিয়ে দেবো। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত, টাটা।